নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। যে আগুন দেখা যায় না সে আগুন পোড়ায় বেশি। ক্ষোভের আগুনও বোধহয় সেরকমই আগুন। এই আগুনে পুড়ছে ভারতের প্রতিবেশী দেশগুলো। 2022-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ, 2025-এ নেপাল। লাগাম ছাড়া দুর্নীতি, ভেঙে পড়া অর্থনীতি, বেকারত্ব আর হতাশা। যুব সমাজের ক্ষোভ আছড়ে পড়ছে শাসকের দরজায়। জনরোষের যে ছবি আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশে দেখেছি, সেই একই ছবি আমরা নেপালেও দেখলাম। ক্ষোভের আগুনে পুড়ল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের বাড়ি, এমনকি সংসদ ভবনও। রাষ্ট্রনেতাদের রাস্তায় পড়ে নৃশংসভাবে মার খেতে দেখলাম আমরা। হেলিকপ্টারে ঝুলতে ঝুলতে পালাতেও দেখলাম। এখন প্রশ্ন অনেক, এই আগুন কি শুধুই ক্ষোভের, নাকি ভারতের চারপাশে এই অশান্তির বলয় তৈরি করার পিছনে অন্য কারো, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। আমাদের আজকের মোশন, প্রতিবেশীর ঘরে রোষের আগুন নাকি ভিলেন ইন্ধন। আর এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে রয়েছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন সিপিআইএমের পক্ষে চয়ন ভট্টাচার্য। চয়নদা, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার। সংঘমিত্রা, আপনাকেও স্বাগত। আমার পাশে রয়েছেন সমীর চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষে। সমীরদা, আপনাকে স্বাগত। একদম ডান দিকে কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক, স্বাগত। পাশে রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। সুমনকেও স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে অঙ্কন দত্ত। অঙ্কন, আপনাকেও স্বাগত। আমি শুরু করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকারকে দিয়ে। যে দক্ষিণে শ্রীলঙ্কা, পূর্বে বাংলাদেশ, উত্তরে নেপাল, পশ্চিমে পাকিস্তান তো আছেই। বর্তমান এই পরিস্থিতিতে নেপালের এই অশান্তি ভারতের জন্য কতটা উদ্বেগের? নেপালের পরিস্থিতি ভারতের পক্ষে আগের অভিজ্ঞতা নিরিখে অনেকটা বেশি উদ্বেগজনক। প্রথম যার কথা বললেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিষয়টা অনেকটাই ছিল আভ্যন্তরীণ গোলযোগ। সেটি পররাষ্ট্রের ক্ষেত্রে আমরা সরাসরি তার মধ্যে প্রবেশ করবার চেষ্টা করিনি। এরপরে হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, এই রাষ্ট্রটির সঙ্গে আমাদের মনস্তাত্ত্বিক সম্পর্ক। সেখানে আমাদের যে ভূমিকাটা পালন করা অত্যন্ত জরুরি ছিল জাতীয় স্বার্থের জন্য, সেটুকুন এবং তার সঙ্গে মানবিক যে সেই প্রয়োজনটা আমরা মিটিয়েছি। নেপালের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। নেপাল হলো আমাদের এমন একটি সম্পর্ক, যে সম্পর্ককে আমরা বলি রোটি বেটিকা রিস্তা। এই রোটি বেটিকা রিস্তা তো একটা তার প্রারম্ভ রয়েছে 1950 সালে আমাদের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী এই নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক হলো এমনই যে যেখানকার বসবাসকারীরা আমাদের ডিফেন্সের পার্ট হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গোর্খা রেজিমেন্ট আমাদের গর্বের। এর পাশাপাশি রয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর সেই উক্তি, নেপালের আক্রমণ করতে চাইলে সে আক্রমণ আমরা ধরে নেব আমাদেরও প্রতি আক্রমণ। এমনই অংশ আমাদের নেপাল। সেই নেপালের এই গোলযোগ অবশ্যই যেমন জাতীয় স্বার্থের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক, তেমনি একই নিরিখে মনস্তাত্ত্বিক দিক দিয়েও উদ্বেগজনক ওই রোটি বেটিকার রিস্তা। এই রিস্তার সম্পর্ক যখন আঘাতপ্রাপ্ত হয়, সেই বিশ্বাসের জায়গাটা কোথায় জানি একটা। তবুও বলবো আর একটা জিনিস ভীষণ জরুরি। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের তিনটি ভিন্ন চরিত্র রয়েছে। শ্রীলঙ্কা এবং এখানে যারা উৎখাত হলেন বা যাদের বিরুদ্ধে এই আন্দোলনগুলো দেখলাম, বর্তমান সেই সরকারগুলো কিন্তু একটি গণপ্রজাতন্ত্রী মুখ, চীনের একটা বড় সিম্প্যাথিক যে বিষয়টা রয়েছে সেই সরকারগুলো কিন্তু ছিল। বাংলাদেশেরটি একটি ভিন্ন চরিত্র। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে
নেপালের একটা মিল রয়েছে, সেই মিলটা হলো ওই যাকে আমরা বলছি নব প্রজন্মকে নতুন নামে Gen Z। আমরা ডাকছি। এই জেনজিটা কি? জেনজিটা অ্যাকচুয়ালি এমন একটা প্রজন্ম যারা নবীন এবং 19 থেকে 25 বছর বয়স এবং যারা খুব ডিজিটালি এক্সপোজ। ঠিক। এরকম একটা জেনারেশনকে আমরা সামনে রেখে বলছি আমার ভাষায় নবীন প্রজন্ম। এই নবীন প্রজন্মরা অগ্রসরী ভূমিকার ছিল। শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু এটা ছিল সম্পূর্ণ নাগরিকদের গণ অভ্যুত্থান। এই চরিত্রের একটা পার্থক্য রয়েছে। রয়েছে। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, সংঘমিত্রা যেটা বললেন সেই সূত্র ধরে যদি আমি জানতে চাই রাজনৈতিক দিক থেকে, যে আমাদের যে চারপাশটা যদি আমরা তাকিয়ে দেখি, শ্রীলঙ্কা একসময় আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, নেপাল একসময় ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ওলি সরকার আসার পর থেকে সম্পর্কে চিড় ধরেছে, বাংলাদেশ, পাকিস্তান তো রয়েছে, মায়ানমার, সব মিলিয়ে যে সমস্ত প্রতিবেশী প্রায় অশান্ত। এটা কি মনে হয় কোথাও কি পররাষ্ট্র নীতিতে বা কোথাও কি ভারতের একটা খুব সমস্যার জায়গা তৈরি হচ্ছে? প্রথমত আন্তর্জাতিক যে কোনো বিষয়ে ভারত সরকারের নেওয়া যে কোনো সিদ্ধান্তে জাতীয় কংগ্রেসের একজন কর্মী এবং জাতীয় কংগ্রেসের একজন সাধারণ স্তরের একজন মানুষ হিসেবে আমরা সেই সিদ্ধান্তে 100% পাশে আছি। কিন্তু কি বলতো, তোমার খুব ইন্টারেস্টিং কথা বলবে যে আমাদের পররাষ্ট্র নীতিটা কি একবার ইন্ট্রোস্পেকশনের দরকার আছে? উত্তর হ্যাঁ। দেখো, পররাষ্ট্র নীতিটা কিন্তু কলেজ জীবনের প্রেম নয়, যে আমার সঙ্গে তোমার খারাপ সম্পর্ক হচ্ছে বলে বৈদেশিকভাবে আমি তোমার 5 বার ফোন ধরবো না। কোন প্রসঙ্গে বলছি? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী। বা তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে বলে আমি আমার প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন বন্ধু যে একটা সময় সতীন ছিল সেই পতিনের কাছে আমি এখন গিয়ে হবনবিং করছি। বা যে চায়নাকে সকাল বিকেল আমরা গালাগালি দিচ্ছিলাম তাদের সঙ্গে হঠাৎ করে আমরা সুসম্পর্ক দিচ্ছি। নেপালের ল্যান্ডলকড ভূগোল, বা একটু আগে সংঘমিত্রাদি যে কথাটা বললেন যে নেপালের সঙ্গে আমাদের সাংস্কৃতিক যে উত্তরাধিকার তার যে মিল, এটা অস্বীকার করাটা বোকামি। অস্বীকার করাটা বোকামি বলেই আমরা কিন্তু সার্ককে এত গুরুত্ব দিতাম। গত 5 বছরে সার্কের ইনিশিয়েটিভটা আমাকে একটু বলে দাও। যখন আজ থেকে 11 বছর আগে যখন এই সরকার আসে, সেই সরকার তখন আমার আন্তর্জাতিক স্তরে শত্রু ছিল পাকিস্তান, কিঞ্চিত আফগানিস্তান। গত 11 বছরের ভেতর আমি বাংলাদেশকে শত্রু করেছি, আমি শ্রীলঙ্কাকে শত্রু করেছি, আমি নেপালকে শত্রু করেছি। কেন করেছি? এখানে দাঁড়িয়ে শুধুমাত্র এই সাংস্কৃতিক আগ্রাসন এবং অখণ্ড একটা ভারতবর্ষের স্বপ্ন, নাকি আমার এখানে ল্যান্ডলক কান্ট্রি যেখান থেকে এন্টায়ার ক্যালকাটা পোর্ট থেকে, হলদিয়া পোর্ট থেকে নেপালের সবকটা শুল্কবিহীনভাবে, লেট মি বি ভেরি ক্যান্ডিড, ইন্টারন্যাশনাল বিজনেসের রপ্তানি আপনারা দেখে নিতে পারেন, সেই চুক্তিটাকে ভায়োলেট করা হয়েছে। কেন ভায়োলেট করা হয়েছে? ভুটানের সঙ্গে। কেন এটা বললাম? আমরা কিন্তু ডোকলামের সময় দেখেছি ভুটানের কি ভূমিকা। অটল বিহারী বাজপেয়ীর একটা বক্তব্য খুব প্রণিধানযোগ্য, উই ক্যান চেঞ্জ আওয়ার ফ্রেন্ডস বাট উই কান্ট চেঞ্জ আওয়ার নেবার্স। আমার প্রতিবেশীকে আমাকে গুরুত্ব দিতে হবে, তাদের সার্বভৌমত্বকে সম্মান দিতে হবে। চয়ন দা, আপনি কি তাই মনে করেন? অবশ্যই মনে করি, এবং আরও যে তাৎপর্যপূর্ণ বিষয় সংঘমিত্রা আগামী বারে নিশ্চয়ই বলবেন, যে ভারতের সংবিধান ভারতবর্ষকে যেভাবে বাঁচিয়ে যাচ্ছে সেটা উদাহরণযোগ্য হয়ে রইল বাকিদের কাছে। আপনি হিসেব করে যে কটা প্রতিবেশী রাষ্ট্রের কথা বললেন, হিসেব করে দেখুন এই মুহূর্তে যদি নামকাওয়াস্তে গণতান্ত্রিক নির্বাচিত সরকার থেকে থাকে, এই মুহূর্তে পাকিস্তান, ভারতের আয়তন তো অনেক বড়, ভারতের আয়তন, ভারতের বিশালত্ব, ভারতের গভীরতা, নানা ভাষা, নানা মত, এবং অন্য দেশের তুলনা করা যায় না। বাকি জায়গায় গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, গণতান্ত্রিক ব্যবস্থাই চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এবং যেটা এখনো পর্যন্ত নেপাল তার প্রধানমন্ত্রী ঠিক করতে পারেনি, এবং ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে, আগামী দিনে সরকার কিভাবে আসছে, কে সরকার গঠন করছে, নেতৃত্ব কে দেবে, তার উপর অনেকটা নির্ভর করছে। আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে ভারতের সঙ্গে নেপালের সাংস্কৃতিক যোগাযোগটা কিন্তু খুব নতুন নয়, প্রাচীন। যেটা সংঘমিত্রা বললেন, সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে এতটা বলতে পারি যে আমার ব্যক্তিগত সার্কেলে অঞ্জন দাস মারা গেছেন পরিচালক, তার একটা নেপালি ছবি ছিল আর্কজানম, সে ছবির সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল আমার। তিনি নেপালে, ভারতীয় পরিচালকরা নেপালি ভাষাতে ছবি করেছেন, নেপালের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় সাংঘাতিকভাবে ভালোভাবে ছিল, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমার কথাটা হচ্ছে যেটা, সেটা অভিষেক যেটা বলেছে অনেকটাই আমি একমত, যে
অনেক বেশি গুরুত্ব দিতে হবে পারস্পরিক সম্পর্কগুলোকে সঠিক করার জন্য। দায়িত্বশীল পররাষ্ট্রনীতি, যেমন সার্কের মতো যে বোঝাপড়ার জায়গাগুলো আছে সেখানে ইতিবাচক জায়গা দিতে হবে এবং একটা উদাহরণ তৈরি করতে হবে যে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আশা করব যে সমস্ত সমস্যাগুলো মানবিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করবে, যেগুলো আমরা পররাষ্ট্র ক্ষেত্রে দেখব। এটা তো মানবিক দিক গেল, আপনি বলছেন সবই ঠিক আছে। আমি বুয়াদার মানে সুমিত চক্রবর্তীর কাছে আসবো। সুমিতদা, এই যে ধরুন বাংলায় আপনারা শাসক দল, আপনারা শাসন করছেন, আমরা এমন একটা রাজ্যে থাকি যার একদিকে বাংলাদেশ রয়েছে, একদিকে নেপাল রয়েছে। দু দেশই অশান্ত ঘরোয়া কোন্দলে জেরবার এবং অপরাধীদের মুক্তাঞ্চল। আপনি জানেন যে নেপালের জেল থেকে 15,000 অপরাধী পালিয়ে গেছে। তো এটা তো বাংলার পক্ষেও উদ্বেগের। দেখুন, প্রথমেই যে প্রসঙ্গে আজকের আলোচনা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। তাতে প্রথম দিনই আমাদের দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করেছেন যে পার্টির স্ট্যান্ড, যে সেটা হচ্ছে যে এটা পররাষ্ট্র বিষয়টা ফরেন অ্যাফেয়ার্স। ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে, ঠিক পাহেলগাঁওর সময় যে স্ট্যান্ড তৃণমূল কংগ্রেস নিয়েছিল, এবং যুদ্ধের সময় যেটা 5 দিন 3 দিন না 4 দিনের যুদ্ধ হলো ভারত পাকিস্তান, তাতেও তৃণমূল কংগ্রেসের একই স্ট্যান্ড ছিল, আজও একই স্ট্যান্ড। আপনি একটা নতুন দিক নিয়ে এলেন এই আলোচনায়, যেটা সরাসরি আমার দিকে প্রশ্নটা তুললেন যে বাংলা এবং তার বর্ডার লাইন। দেখুন বিশ্ববাবু, আমি যদি পরপর ঘটনাগুলোকে ফেলি, প্রথম ঘটল শ্রীলঙ্কা, আলোচনা করলেন। তারপরই ঘটল বাংলাদেশ গত বছরের 5ই আগস্ট, 21 সালে শ্রীলঙ্কা, 22 শ্রীলঙ্কা, 24 সালে 5ই আগস্ট বাংলাদেশ, এই সপ্তাহের গোড়াতেই নেপাল। পরপর খেয়াল করবেন একটা জিনিস, এই নেপালে কিন্তু 2021 সালে একজন প্রধানমন্ত্রী হয়েছেন, 2024 সালে প্রচন্ড সম্ভবত নেপালে 2008-এ রাজতন্ত্র থেকে মানে প্রজাতন্ত্রের হয়েছে, কিন্তু কোন সরকারি টার্ম কমপ্লিট করতে পারেনি। শুধু সরকার টার্ম কমপ্লিট নয়, গত 3 বছর, 1 মিনিট, গত 4 বছরে 3 জন প্রধানমন্ত্রী হয়েছেন। এটা এক, তাহলে তো গণতন্ত্রের অবস্থা। এবং সেখানে যে বিরোধী খুব রাজনৈতিক দল আছে তাও নয়, পক্ষে যারা কমিউনিস্ট পার্টি, বিরুদ্ধেও কমিউনিস্ট পার্টি, শাসন ক্ষমতায় দুজনই বাম। হয়তো মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু বাম আদর্শে তারা দীক্ষিত। এটা না 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 এটা চয়নদার ব্যাপার না, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। তার কারণ হচ্ছে কোথাও সোভিয়েত ইউনিয়ন বলতে গেলে বা প্রাক্তন বা চায়না বলতে গেলে আমি কি চয়নদার দিকে আঙুল তুলবো না, কিন্তু তার কারণ ওই কমিউনিস্ট পার্টি নিয়েই তো বামের বিভাজন। আমি সেটা আসছি না চীনের যুদ্ধ নিয়ে 62 সালের পরে 64 সালে, আমি তার মধ্যে ঢুকছি না। যেটা চিন্তার বিষয় আপনি যে জায়গাটা বললেন, আমি বিস্তৃত আলোচনায় না গিয়ে দেখুন ছোট করেই বলছি যে নেপালের সঙ্গে ভারতবর্ষের 5টা রাজ্যের বর্ডার লাইন রয়েছে, 5টা স্টেটের। পশ্চিমবাংলায় রয়েছে, সিকিমে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, বিহারে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে, 5টা রাজ্য। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলা রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে, মেঘালয় রয়েছে। তাহলে বাংলার সঙ্গে দেখুন কমন দুটোরই, নেপাল এবং বাংলাদেশ। বিশ্ববাবু, এখানে আমার একটা প্রশ্ন, যে আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে আমি কতটা নিরাপদ থাকবো, কতদিন নিরাপদ থাকবো? প্রশ্নটা তো এই জায়গায়। ভারতবর্ষের গণতন্ত্র অত্যন্ত মজবুত, যার জন্যে এই আমাদের নেবারিং কান্ট্রিজগুলো গণতন্ত্রের অভাবে আজকে এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। লাগামহীন বলগাহীন দুর্নীতি এবং স্বজন পোষণ এবং মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখা বা লোক ঠেকানো। শুনতে একটু বলি, ভালো লাগছে শুনতে। না ভালো তো লাগবেই। তার কারণ হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারেরও ভালো লাগা উচিত। এটা শুধু আপনাদের জন্য না, আপনাদের আমল থেকেও শেখা। আপনি এখানে সংকীর্ণ রাজনীতি নিয়ে আসবেন না, আমার এটা অনুরোধ। তার কারণ হচ্ছে যে আচ্ছা, আপনারা শূন্য হয়ে গেছেন বলে এই কথাগুলো বলেন নাকি? তাহলে তো আমরা শূন্য হ্যালুসিনেশনে থাকবেন না। খোঁচাটা কোথায় আপনি দিতে চাইছেন এটা আমি বুঝি, সেইটুকু অন্তত রাজনৈতিক বোধ বিচার অবশ্যই। আপনাকে কি আজ থেকে চিনি নাকি? আমি ব্যাক টু দ্য ইন্টারন্যাশনাল পয়েন্ট, সেটা হচ্ছে
যে আমরা কিন্তু দুদিক থেকে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা। এই যে কথাটা আপনি বলছেন যে বাংলাদেশেও আপনি মনে করুন, এখানেও দেখলাম জেল ভেঙে সমস্ত দুর্নীতিবাজরা বেরিয়ে পড়েছেন, সমাজ বিরোধীরা বেরিয়ে পড়েছেন, খুনে গুন্ডারা বেরিয়ে পড়ছেন। বাংলাদেশেও কিন্তু আয়নাঘর খুঁজতে গিয়ে মনে করে দেখুন এইভাবে সমাজ বিরোধী এবং খুনে গুন্ডা সমস্ত মুক্তাঞ্চল করে দিয়েছিল। এখানে বিশ্ববাবু আমার কিন্তু অন্য একটা আশঙ্কাও জাগছে, যে এই স্বাধীনতা দিবসের দিনেও দেখলাম লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া সম্বন্ধে বলছিলেন, সে তো উদ্দেশ্য ছিল বাংলাদেশিদের। এবার কি নেপালের সম্বন্ধে ঘুষপেটিয়া শব্দটা ব্যবহৃত হবে? অঙ্কনকেই জিজ্ঞেস করবো, আমি প্রশ্ন করুন অঙ্কন। না, প্রথম কথা হলো আমরা যে আজকে জেন জি নিয়ে কথা বলছি, তো আমিও সেই একই প্রজন্মের পড়ি, কিন্তু আমাদের এই প্রজন্মের চেতনায় সুকান্ত ভট্টাচার্য রয়েছেন। মানে সেখানে কোনো জায়গায় যেমন এক প্রস্তরটাকে ভাঙার একটা মানে অদম্য প্রচেষ্টা রয়েছে, সেই নাছোড়বান্দা স্পর্ধা রয়েছে, ঠিক একইভাবে কিন্তু দায়িত্বের কথাটাও রয়েছে, দায়িত্বশীলতার কথাটাও রয়েছে। এবং সেটাই ভারতবর্ষের গণতন্ত্র, সেটাই ভারতবর্ষের পরিণত গণতন্ত্রের কথা। এবার দেখুন, আপনি যে সমস্ত দেশগুলোর কথা বললেন বা যে পরিস্থিতির কথা বললেন, এই পরিস্থিতি কিন্তু, এবং যেটা নিয়ে আজকের আলোচনার মশানো, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস একটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কিন্তু আন্দাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত বছর করেছিলেন এবং বলেছিলেন যে ভারতবর্ষকে কোনোভাবে একটা জায়গা আইসোলেট করার জন্য, সে পাশ্চাত্যের শক্তি বলুন কিংবা আমাদের এই মহাদেশ উপমহাদেশের মধ্যেও কিছু শক্তি বলুন, তারা ইনভলভ হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষের আজকের এই অবস্থানটাকে থেকে ভারতবর্ষকে দুর্বল করার জন্য। এবার এখানে বিদেশ নীতি নিয়ে অনেক প্রশ্ন হলো, কার ফোন ধরা হচ্ছে না, কার ফোন ধরা হচ্ছে, এই নিয়ে। আরে যার ফোন ধরা হোক আর যার ফোন ধরা না হোক, এটা আজকের দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর মতো বলিষ্ঠ একজন নেতৃত্ব আছেন বলেই মলদ্বীপকে একবার কিন্তু কোনো একটা উস্কানিতে, কোনো একটা মানে তাকে উস্কে দিয়ে ভারত বিরোধী করে দেওয়া যায়। তাদের রাষ্ট্রপ্রধান মোদি আউট, ইন্ডিয়া আউট টি শার্ট পরে কিন্তু মিছিল করেন, কিন্তু তাকেই 2 বছর পর ভারতবর্ষের সাথে সমঝোতায় আসতে হয়, ভারতবর্ষকে কিন্তু আদর্শ রাষ্ট্র মানতে হয়। আজকে শ্রীলঙ্কাতে যখন বিক্ষোভ হলো, জনরোষ হলো, তখন এই তো শ্রীলঙ্কার সাথে ভারতবর্ষের সমস্ত সম্পর্কের অধঃপতন ঘটে গেছে, শ্রীলঙ্কা চীনের হাতে চলে গেছে। এই নিয়ে অনেক ধরনের পলিটিক্যাল পণ্ডিত অনেক ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু তারপর সেই শ্রীলঙ্কায় যখন নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান এলেন, সব থেকে আগে কিন্তু বাণিজ্যিক চুক্তি ভারত সরকারের সাথে করলেন, নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ অসামরিক যে সম্মান সেটা প্রদান করলেন। সেটা কিন্তু কেবল নরেন্দ্র মোদী পায়নি, সেটা 140 কোটি দেশবাসী পেয়েছেন। এই জায়গাতে এসেই যে আপনি প্রশ্নটা এবার করলেন সমীর বাবুকে, যে পশ্চিমবঙ্গের দায়িত্বটা কোথায়, হ্যাঁ ঠিক কথা উনি বলেছেন। একদিকে যেমন নেপাল, অন্যদিকে তেমনি বাংলাদেশ। আমরা এই বাংলাদেশ এবং নেপালের একাধিক বর্ডার দেখছি যেগুলো আনফেন্সড। রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে আজকে প্রায় অনেক বর্ডার কার্যত আনফেন্সড রয়েছে। এবং এই নিয়ে 2016 সালের পরবর্তী সময়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক 17 বার চিঠি পাঠিয়েছেন যে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে এখানে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা হোক, 7টা বিএসএফ আউটপোস্ট তৈরি হোক। কারণ আমরা দেখেছি সাদ রাডির মতো আনসারুল্লাহ বাংলার ঘোষিত জঙ্গি এপার বাংলায় চলে এসে ডবল ভোটার কার্ড করে নিয়ে একাধিক শহরে বোমা বিস্ফোরণের প্ল্যান করছিল। তো এই জায়গায় যদি আমি শুধুমাত্র পানি ট্যাঙ্কিতে সারা রাত জেগেছিলাম, দেশের কথা ভাবছিলাম, রাজ্যের কথা ভাবছিলাম, এই মানে রাজনৈতিক গরম বক্তৃতা ছেড়ে যদি আজকে দায়িত্বশীল প্রশাসক হিসেবে, দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে, দায়িত্বশীল ভূমির মন্ত্রী হিসেবে যদি আজকে সেই 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করার জন্য, কাঁটাতার বসানোর জন্য জমি দিয়ে দেন, তাহলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসেবে অভিবাদন জানাবো। আমি শুধু একটাই কথা বলতে চাই এর প্রত্যুত্তরে, পেহেলগাঁওয়ে কি বর্ডার ছিল না, ফেন্সিং? তাহলে জঙ্গি এসে অবাধে ভারতবর্ষের 26 জন নিরীহ মানুষকে খুন করে দিয়ে চলে গেল, দায় এবং দায়িত্বটা কি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেবেন? আজকের দিনে কেন গুলিয়ে দিচ্ছেন
শুনে নিন, কাঁচের ঘরে বসে থেকে লোহার ঘরে ইটটা মারতে আসবেন না। লোহার ঘর কোনটা বানিয়েছেন? শুনে নিন, কোনটা লোহার ঘর কোনটা? একটা কথা মনে লোহার ঘরের জন্য তো ফেন্সিংটা দিতে হবে। মনে করি ওটা কেন্দ্রীয় সরকার বিএসএফ দেবে, জমিটা তো বিএসএফ দেবে না, জমির দায়িত্ব কার? সেটা দিন। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীর নাম একটা কি? কথা বলতে বাধ্য হচ্ছি, আমার সাথে চয়ন দাদের অনেক সম্পর্ক খারাপ, অনেক লড়াই, কিন্তু ওখানে যখন মানিক সরকারের রাজত্ব ছিল, মানে সিপিএম এর সরকার ছিল, ত্রিপুরার সরকার কিন্তু জমি দিয়েছিল। একটা কথা বলি, আজকে রাজনৈতিক স্বার্থটা কেন আপনাদের? ওই গরু পাচার হয় বলে? আপনাকে একটা ছোট কথা বর্ডারে বলছি, কাঁটাতার বসলে, শুনুন। হ্যাঁ বলুন না, আমি আপনার থেকে শিখবো। হ্যাঁ, রিসার্চ এন্ড অ্যানালিটিক্যাল উইং RAW 1975 সালে মুজিবুর রহমানের অ্যাসাসিনেশন যখন ঘটছে, আরে আপনি এত ইতিহাসে ছাড়ুন না, আপনি তো একটু আগে যে কনসার্নটা আপনি তুলে ধরলেন। সুমন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আমরা দেখছি যে ভারত বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। যে আলোচনা করছিল, যে ঝগড়া হচ্ছিল, যে কথা বলছিল, বিতর্ক হচ্ছিল, তার একটা সূত্র। নেপালের কি সেই পথে হাঁটার কোনো সম্ভাবনা আছে? কারণ এখানে সমস্যা আরো বড়, কারণ নেপাল থেকে ভারতে আসতে কোনো ভিসা লাগে না, বাংলাদেশ থেকে লাগে, এবং মানে এই যে পরিস্থিতি, কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছিস? দেখ, যেটা আজকের মোশন, সেই মোশনে যদি আমরা প্রথম আলোচনা করি, তাহলে আমি অন্তত আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো যে ওলি সরে যাওয়াটা ভারতবর্ষের জন্য ভালো। একদম। ওলি হুন কি বলে যিনি চাইনিজ অ্যাম্বাসাডার ছিলেন, অলমোস্ট তার কথাতে বেইজিং চালাতেন, মানে বেইজিং কাঠমান্ডু চালাতো। ওলি চলে যাওয়ার পর যিনি ক্ষমতায় আসুন, যিনি কুলমান ঘিসিং আসুন, বালেন্দ্র শাহ আসুন, কিংবা সুশীলা কিরকে আসুন, এই তিনজনেরই ভীষণ স্ট্রং ভারতীয় কানেকশন আছে। এবার আমি যদি অভিষেকের বক্তব্যটাকে নিই, আমি একটা জিনিসে ডিফার করব, সেটা হচ্ছে নেপাল বা বাংলাদেশের ইতিহাসটাই একটু জটিল। এই যে সুশীলা কিরকে, এর স্বামী দুর্গাপ্রসাদ প্রথম নেপালি হিসেবে প্লেন হাইজ্যাক করেছিলেন গিরিজা প্রসাদ কৈলার সঙ্গী হিসেবে। ফলে তখন তিনি ছিলেন বিক্ষুব্ধ নেতা, 30 লাখ টাকা ডাকাতি করবার জন্য। তার স্ত্রী কিন্তু আজকে রেজিম চেঞ্জের সময় আসছে। সো ইটস ভেরি মানে চেকার্ড হিস্ট্রি, আমরা সেখানে কিভাবে হ্যান্ডেল করছি তার উপর ব্যাপার। আমি একটা বিষয় অঙ্কনদের সাথে একমত যে 3টে দেশের মধ্যে সবচেয়ে স্মুথ ট্রানজিশন হয়েছে শ্রীলঙ্কায়। এবং শ্রীলঙ্কাতে ইন্টারেস্টিংলি, যেদিনকে গোটাবায়া রাজাপক্ষ 2022-এ পালাচ্ছেন, সেদিন উনি পালিয়ে প্রথম মালদ্বীপে এসেছিলেন, আমিও মালদ্বীপে ছিলাম। সো গোটাবায়া রাজাপক্ষ চলে যাওয়াটাও আমাদের জন্য ভালো ছিল। রাজাপক্ষ যতটা চীনের পক্ষে ছিলেন, তার চাইতে নতুন যিনি এসছেন তিনি বাম নেতা হলেও তিনি বেটার। ফলে আমাদের সবসময় বেটার এক্সপেক্ট করতে হবে। বাট দেয়ার ইজ এ ক্যাচ, যে আমরা এনসার্কেলড, আমাদের কারা ঘিরে ফেলছে। ঠিক তাই ঘটনা ঘটেছিল। এবার আমরা দেখছি এই যে এসসিও সম্মেলনটা হয়ে গেল, তার পরপরই যেখানে আমরা দেখলাম শি জিনপিং, পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একসঙ্গে ছবি, একসঙ্গে আলোচনা, এইটা ভারত চীন সম্পর্কে আবার কোনো প্রভাব ফেলবে না তো? ভারত চীন সম্পর্কের প্রভাব, এটা একটু বলবার আগে একটা কথার ও একটা বলে নি। ও যেটা বলছিল যে পশ্চিমবঙ্গের সীমানাতেই শুধু ওপেন বাউন্ডারি, এটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি পুরো বিহার, ইউপি, উত্তরাখণ্ড, স্পেশালি উত্তরাখণ্ডে অনেকের ধারণাই নেই যে নেপাল একটা অন্য দেশ। সুতরাং ওটা তর্কের একটা বিষয় হতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে তা নয়। আচ্ছা, এবার আমি আপনার প্রশ্নের উত্তর দিতে আসি। আচ্ছা, আমরা বেশ কিছুদিন আগ পর্যন্ত দেখছিলাম যে ভারতে একটা রাজনৈতিকভাবে স্লোগান উঠেছিল চীনের সঙ্গে যাতে আমরা বয়কট করি, বা সমাজ মাধ্যমগুলো এরকমভাবে বলবার চেষ্টা করছিল। এই প্রসঙ্গে একটা কথা বলি, সমাজ মাধ্যমে এখন আর একটা জিনিস চলছে। একজন রাষ্ট্রপ্রধান বলছেন যে উনি সহস্র মুদ্রা ব্যয় করেছেন একটা প্রিন্টিং মিস্টেকের জন্য। OIL এর জায়গায় ওটা অ্যাকচুয়ালি OLI, কিন্তু ওনার কাছে গিয়েছিল প্রিন্টিং মিস্টেকটা OIL। সো ইন দ্য কজ অফ OIL সে সহস্র মুদ্রা ব্যয় করেছে, তখন তিনি বুঝতে পারেননি যেটা OLI, ওলি।
আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন কোন দেশের কথা বলা হচ্ছে। এটা বিভিন্ন যারা এলিট ক্লাস অফ নেপালের সিটিজেন এবং সারা ইউরোপ জুড়ে রয়েছেন তারা এটা প্রচার করছেন। এরপরে আসি চীনের সঙ্গে সম্পর্কের, হ্যাঁ অবশ্যই আমার মনে হয়েছে যে সদর্থক দিকে যাচ্ছে, কারণ চীন এবং ভারত এই দুইজনই কিন্তু আমাদের এশিয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টর। এদের মধ্যে বৈরিতা থাকাটা কাম্য নয়, এবং সেটা এশিয়ার পক্ষেও কাম্য নয় এবং জনমানুষের পক্ষেও কাম্য নয়। এবং এই মুহূর্তে চীনের যে পরিমাণ শক্তি সঞ্চয় রয়েছে তাকে পূর্ণ অস্বীকার করা এশিয়ার একটি রাষ্ট্র হিসাবে খুব বাস্তবচিতও নয়। এবং চীনের দিকে এই যে পট পরিবর্তনকে কেন্দ্র করে যে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হবার আবার প্রবণতার কথা অনেকের মনে আসছে, আমার মনে হচ্ছে সেটা নয়, কারণ তার আগে শ্রীলঙ্কায় তো এটা হয়ে গেছে। শ্রীলঙ্কায় যে গভর্নমেন্ট চেঞ্জ হলো তারাও তো প্রো চাইনিজ ছিল। সুতরাং সেই পরিবর্তন যদি এই আজকের ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স না করে থাকে, আমার মনে হয় না নেপালের ক্ষেত্রে এই পট পরিবর্তনের ক্ষেত্রেও বিশেষ কিছু নেগেটিভ প্রভাব পড়বে বর্তমান ডেভেলপমেন্টের ক্ষেত্রে। দিদি একটা কথা জানতে চাই, মানে আগ্রহ ভরে জানতে চাইছি। গত সপ্তাহে আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি গোরখপুরে গিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের যেটা জায়গা, সেখানে গিয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন শত্রুটা কিন্তু চীন ভারতবর্ষের জন্য। গত সপ্তাহের ঘটনা। তাহলে আমি কার কথাটা মানবো? আমার নিরাপত্তা আগে, যেখানে আমার চিফ অফ ডিফেন্স স্টাফ বলছেন তার কথাটা মানবো না? যে রাজনীতি থাকে আর না, আমি যে ব্যাখ্যাটা ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু বিপদ বলে বলবো। আমি একটা কথা বলি, সমীর দা, অঙ্কনরা যে পলিটিক্যাল স্ট্যান্ডই নিক, এটা আমাদের বুঝতে হবে যে চীনের সঙ্গে আমাদের ব্যবসাও করতে হবে, আবার মাথায় রাখতে হবে যে চীনের হাতে ছুরি আছেই। হ্যাঁ, মানে যেটা যেটা কতটা বিশ্বাস করব কতটা বিশ্বাস করব না, এটা আমাদের যে কোনো সুমন বাবু যে কোনো পররাষ্ট্র নীতিতেই আপনি কাউকে 100% বিশ্বাস করতে পারবেন না। না সমীর দা, এই জন্যই কিন্তু পণ্ডিত নেহেরুর নন অ্যালাইন মুভমেন্টটা শুরু করে। না সমীর দা, আপনি এতক্ষণে আজকে আপনি এই জায়গাটায় আসুন, আপনি এতক্ষণে কাজের কথাটা এলেন, যেটা আপনার বা অভিষেকে আগের কথা বলি। বেসিক্যালি নরেন্দ্র মোদী কিন্তু নেহেরুর ফরেন পলিসিতে ফিরে চলে গেছেন। অঙ্কন খুব স্লাইড নেহেরুজিকে গালাগালি করছেন সকাল থেকে রাত পর্যন্ত। আমি বলি সমীর দা, অঙ্কন তলা দিয়ে কথাটা ভাসিয়েছে। অঙ্কন তো বলতে পারে না এতবার আপকি বার ট্রাম্প সরকার বলার পর কোনো পশ্চিমা দেশের প্রভাব থাকতে পারে। অঙ্কনরা কথাটা ভাসিয়ে দিয়েছে, দে হ্যাভ টু ডু ইট। মানে ওরাও তো বুঝতে পারে। আমি বললাম যে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি বুঝতে পারছিলাম না বলে আমি বোঝানোর জন্য আমরা ভারতের জাতীয় স্বার্থের পক্ষে আর ভারতের যারা বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিপক্ষে, এটা পরিষ্কার জেনে রাখুন। আমি সেই জায়গাটার কথা বলছি। এই জন্য আপনি সমীর বাবু এক সেকেন্ড শুনুন না। সমীর বাবু, ওরে বাবা, আচ্ছা আপনি শুনুন, আমি বলছি কার কথা শুনবেন। ভারতবর্ষ এই পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে এসসিওতেও আছে আবার কোয়াডেও আছে। কোয়াডেরও মেম্বার আবার তার সাথে ব্রিক্সেরও মেম্বার। কিন্তু যখন আরে বাবা, আমিও তো বলতে পারি যে কোয়াডে কোথায় ছিল? কোয়াড তৈরি করে ভেঙে দিতে হলো। কোয়াড তো 2007 তৈরি আবার আমাদের জাতীয় স্বার্থের কথা দেখছেন। আরে সুমন বাবু, এই শুনুন না একটু, সমীর বাবু একটু শুনুন, আমি বলছি। আমি একটাই কথা বলছি, আপনি বলছেন না যে কার পক্ষে। আমরা যখন S-400 নিচ্ছি রাশিয়ার থেকে, কোয়াডেরও ক্ষমতা হচ্ছে না আমাদের চোখ রাঙানোর। আবার আমরা যখন আমেরিকার থেকে প্রিডেটর ড্রোন নিচ্ছি তখন এসসিওরও কোনো কথা বলার ক্ষমতা হচ্ছে না। ভারতের স্বার্থটা বিজেপি আগে দেখবে। আমাদের কাছে দেশের যুবক, দেশের কৃষক, দেশের যারা ঠিক আছে। আপনি শুধু বলুন ওই যুদ্ধের সময় ভারতের বন্ধু কে ছিল একটা দেশের নাম? ভারতের যুদ্ধের সময় ভারতকে আমরাই লড়বো। আমরা কারোর পরনির্ভর হয়ে আমরা প্যারাসাইট নই। আমরা প্যারাসাইট নই, আমরা নিজের লড়াই নিজেরা লড়বো। সমীর দা এবং অভিষেক দুজনেই একটা পয়েন্ট ভুল করছেন। সার্ককে ড্রপ করার ডিসিশন জয়শঙ্করের আমলের না, এটা মনমোহন সিং এর আমলে। যখন থেকে পাকিস্তান বিকেম মোর ইনফ্লুয়েন্সিয়াল তখন থেকে আমরা একদম জয়ন্দা
চয়নদা, আমরা যার বদলের সঙ্গে এরকম পররাষ্ট্রনীতি বদল হয় না। না, ঠিক 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 উচিত। আমরা যারা ইতিহাস পড়েছি, আমরা সবাই জানি যে বিপ্লব কখনো অকারণে হয় না। আপনি বামপন্থী লোক, কিন্তু আপনাকেই প্রশ্নটা করেছি। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, 3 দেশেই লাগাম ছাড়া দুর্নীতি, ভেঙে পড়া অর্থনীতি, বেকারত্ব, সরকারের বিরুদ্ধে ক্ষোভের এভারেস্ট, যা জনরোষ হয়ে আছড়ে পড়েছে। প্রশ্নটা হলো, সমস্যাটা কোথায়? দুর্নীতি রুখতে না পারা, নাকি মানুষের ক্ষোভের কথা না শোনা? দ্বিতীয়টা বেশি। সবকটাই আপনি ভ্যালিড পয়েন্টই বলেছেন, কিন্তু দ্বিতীয়টা বেশি। মানুষের ক্ষোভের কথা না শোনা শুধু নয়, সেই ক্ষোভটাকে অ্যাড্রেস না করা। এবং দ্বিতীয় যে জায়গাটা, একটা কথা আমাদের বামপন্থীদের প্রাথমিকভাবে মনে রাখতে হয়, মাও সেতুং যেটা বলেছিলেন, জলের মধ্যে মাছ যেভাবে থাকে, জনগণের মধ্যে আমাদেরকে থাকতে হয়, বামপন্থীদের থাকতে হয়। একটা বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল 2015-র পর, যখন বামপন্থীদের ক্ষমতায় মানে সরকারে আসার পর থেকে একটা অংশ, তারপরে এই যে প্রধানমন্ত্রী পরিবর্তনের পর থেকে বিশেষত একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং দুপক্ষই যুযুধান হয়ে গিয়েছিল। এইটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, যারা তাদের সমর্থন করেছিলেন তারা ভালোভাবে নেননি। এবং নির্দিষ্টভাবে বলে রাখা দরকার, আমি কারোর নাম বলছি না, অনেক বামপন্থী নেতা, কমিউনিস্ট নেতা, যাদের উজ্জ্বল ভূমিকা ছিল সরকার পরিবর্তনের ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থায় একটা ইতিবাচক নিয়ন্ত্রণ আনার পক্ষে, সেই ইতিবাচক নিয়ন্ত্রণ পরে সদর্থক জায়গায় ছিল না। মানে আপনি বলছেন সীতারাম ইয়েচুরির রোল লঘু হয়ে গেছিল? সীতারাম ইয়েচুরি ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা। সীতারাম ইয়েচুরি প্রচন্ডকে টেবিলে এনেছিলেন। ওটা একটু ভুল বলেছেন, ওটা প্রকাশ কারাত হবে। অভিষেক ওটা সীতারাম বলছেন। আচ্ছা, সীতার দায়িত্ব ছিল। ভুল বলছেন। অভিষেক জেনজি কিনা জানে, জেনজির একটু আগে হবে হয়তো, যে প্রতিটা গণ আন্দোলনের ক্ষেত্রেই সামনের সারিতে দেখেছি আমরা ছাত্র যুবরা রয়েছে, যারা দেশের ভবিষ্যৎ, তারাই পথে নামছে, ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, গণপিটুনি দিচ্ছে। এই ব্যর্থতা কার? আচ্ছা, সেই প্রশ্নে যাওয়ার আগে সুমনদাকে জাস্ট একটা তথ্য একটু ঠিক করে দিই। শেষ সার্ক মিটিংটা হয় 26-27 নভেম্বর 2014-তে কাঠমান্ডুতে। ততদিনে অলরেডি সরকার পরিবর্তন হয়ে গেছে। 2016 সালে যখন হওয়ার কথা ছিল পাকিস্তানে, তখন থেকে আমরা সার্কটা ড্রপ করি। এনিওয়ে, আমরা আবার আজকে সার্কে পাকিস্তানের সঙ্গে বাইল্যাটারাল ডিসকাশনটা বন্ধ করে দিয়েছি। বাইল্যাটারাল ট্রিটি হ্যাজ নাথিং টু ডু উইথ সার্ক। আমি আচ্ছা, না, আমি সার্কের পক্ষপাত আগে শেষ করলাম। এবার তো জেনজি বলো বা ছাত্র যুব বলো, সেটা সব সময় আন্দোলনের পুরোভাগে থাকে, কিন্তু সেই আন্দোলনটা মানে কখনো ভারতবর্ষে ডিসপ্রপোর্শনের কেন হতে পারে না বলতো? কারণ আর্টিকেল একটা 352 বলে একটি বস্তু আছে, যেটা সবাই আমরা একজন আরেকজনকে খোঁচা নেবার জন্য, মানুষ বোঝে না। 352 হচ্ছে ইমার্জেন্সি। ইমার্জেন্সি হয় বলেই ভারতবর্ষের কোনো নেতাকে দেশ থেকে পালাতে হয়নি, এটা মাথায় রাখবেন। ইমার্জেন্সিটা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2, শেষ আনসারটা দিয়ে নি। তুমি আবার ইমার্জেন্সিকে টেনে তুললে, মানে কেন দরকার বলো তো? দরকারটা হচ্ছে তখন কেজিবি থেকে শুরু করে সবার বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, সে কি রাস্তায় লোকজন নাকি? আমরা নাকি পররাষ্ট্র নিয়ে কোনো মন্তব্য করি না? কি বক্তব্য ছিল? ভারতবর্ষের অন্তর্ভুক্ত নেপাল হয়নি বলে আজকে নেপালে অ্যানার্কি হচ্ছে। আপনি লক্ষ্য করুন তো, যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ঘটনাগুলো যেন মনে হচ্ছে না স্ক্রিপ্টটা এক ধরনের, এবং আগে যেন কোথাও লেখা হয়েছে, এবং পরবর্তী কাকে বসানো হবে সেটাও যেন নির্দিষ্ট করা আছে। আমি এইখান থেকেই আসবো সংবিধানের কাছে। দীর্ঘদিন ধরে নেপালে আইনের শাসনের অভাব, যে কারণে আইএসআই বা পাক জঙ্গি সংগঠনগুলো ভারতের জঙ্গি ঢোকানোর কাজটা অনেক সময় নেপাল দিয়েও করে বলে এর রুট হিসেবে ব্যবহার করে। গত কয়েক মাসে আন্তর্জাতিক কূটনীতিতে অনেকগুলো পরিবর্তন হয়েছে, যে ভারত পাকিস্তান সংঘাত হয়েছে, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, ভারত, চীন, রাশিয়া কাছাকাছি চলে এসেছে, নতুন জোট তৈরির চেষ্টা হচ্ছে। এইরকম পরিস্থিতিতেই নেপালের ঘটনা। এটা কোনো নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার আগে ঘেঁটে দেওয়ার চেষ্টা হতে পারে বলে মনে হয় আপনার? আমার যেটা নিজের মনে হয় যে একটা জায়গা তৈরি ছিল, সেটা হলো নেপালের অর্থনীতি, এবং সেই অর্থনীতিকে সামনে রেখে যুবশক্তি একটা অত্যন্ত ক্ষুব্ধ ছিল, সেইভাবে মাটিটা তৈরি ছিল। এবং একটা প্রশ্ন করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে অর্থনীতিটা
হয় চীন নয়তো আমেরিকার উপর নির্ভরশীল, তখন এতদিন পর্যন্ত ভারতবর্ষ যে এডটা পাঠাতো শুনে নিন না, সেই এডটা বন্ধ করে দেওয়াটা কোনো ডেটারেন্ট এফেক্ট করেনি তো? ঠিক শুনে নিন, হ্যাঁ, আমি শুনে নিন, আমি please। একটু বলি, হ্যাঁ বলুন। সেটা হলো আমি যেভাবে দেখছি আপনি আমি যেভাবে সেভাবেই দেখছেন। বলছি। প্রথমত, যে আমরা 10 বছরে যে দুটো ডেটার কম্পেয়ার করি, সেখানে দেখছি আগে নেপালের ছেলেমেয়েরা মূলত চাকরিটা এই ইন্ডিয়াতে করতে আসতো সবচেয়ে বেশি, এবং এখন আমরা দেখতে পাচ্ছি নেপালের ছেলেমেয়েরা কিন্তু বেশ কিছু অন্য জায়গায় যাচ্ছে। এবং একই সঙ্গে যে বললাম ডিজিটাল জেনারেশন, তারা কিন্তু সারা পৃথিবীর একটা সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আগে যেটা পুরো ইন্ডিয়া মুখী ছিল, কারণ এটা মনে রাখতে হবে ভারতের বাজারেও চাকরির জায়গাটা কিন্তু কমে গেছে। এই বিষয়টা কিন্তু আমরা এশিয়ার অন্যান্য দেশের মতন আমরাও কিন্তু এর মুখোমুখি হচ্ছে, এবং যার প্রভাব নেপালের জনসমাজেও পড়েছে। এবং এই জায়গাটা তৈরি হওয়ার মধ্যে দিয়ে যে বিক্ষোভ এবং সেই বিক্ষুব্ধ জনরোষ যেভাবে আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু অনেকটা অর্গানাইজড ক্রাইমের মতন, এবং তার যা প্রকাশভঙ্গি ছিল, একটা এরকম হোটেল, হ্যাঁ, হিলটন হোটেল মানে পুড়িয়ে ভীষণ দিচ্ছে, অর্গানাইজড কত বড়, ক্রাইম, এরা পুরো হোটেলটা পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ। এবং যেটা এমনভাবে করা হয়েছে, এটা মনে হচ্ছে যে ওরাও কিন্তু বলেছে যে ওদের যে প্রেস কনফারেন্সে, যে আমরা বুঝতে পারছি না। না, প্রারম্ভিক অবস্থাটা আমাদের মুভমেন্ট ছিল এবং সেটা hijack হাইজ্যাক হয়ে গেছে, হয়েছে hijack হয়েছে। অপরচুনিস্টরা। এই অপরচুনিস্ট শব্দটির মধ্যে দিয়ে ওরা কি কাকে বোঝাচ্ছে আমার কাছে সেই হয়তো করে পরিষ্কার নয়, কিন্তু যেভাবে ঘটনার বিন্যাস চলছে, সেখানে একটা মনে হচ্ছে কোথায় জানি বাংলাদেশের ঘটনার সঙ্গে এদের Exactly. একটা মিল আছে। আর একটা মিলের কথা, হ্যাঁ, আর একটা মিলও রয়েছে যেটা শঙ্কার জায়গায়। সেই শঙ্কাটা হলো যে গণতন্ত্রীমুখী যে মানে চাকাটা ঘুরছিল, সেটা কি আবার উল্টো দিকে কোথাও ঘুরতে যাবে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি গতকালের রেজাল্টটা একদম। দেখেন, সেটা কিন্তু অত্যন্ত শঙ্কার জায়গা। যে অগ্রসর হবার কথা ছিল, সেটা যে স্বপ্ন পিছিয়ে যাচ্ছে। নিয়ে ওখানে আন্দোলন হলো, তার কিন্তু ফলাফল আমরা দেখলাম না। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোটে জিতলেন, মৌলবাদী শক্তি। তাদেরকে কিন্তু পুরোটাই মৌলবাদী। তাদেরকে অগ্রসর কামিনে। আমি আমার মনে হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা এই যেভাবে এগোচ্ছিল, সেটার ক্ষেত্রেও একটা বিরোধী। আমি এই শঙ্কার জায়গা থেকেই সুমনের কাছে জানতে চাইবো। সুমন, খুব ছোট করে, এই অশান্ত পরিবেশকে কাজে লাগিয়ে কি কোনোভাবে নেপালের মাটিতে ভারত বিরোধীদের জিগির যেটা বাংলাদেশে হয়েছে, এখানেও কি কোনো দেশ তুলতে পারে? বাংলাদেশে যারা মৌলবাদের সমর্থক, মানে যে নতুন পার্টিটা এনসিপি, তাদের যাবতীয় মিটিং আমেরিকান এম্বাসির সাথে গত কয়েক মাসে কাঠমান্ডুতেই হয়েছে। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, যেটা চয়ন দ্বারা এড়িয়ে যাচ্ছে, কিন্তু উই মাস্ট ফেস দ্যাট কোয়েশ্চেন, যে প্রচণ্ড হোক বা অলি হোক, এরা তো সব মাওয়িস্ট মুভমেন্ট থেকে উঠে আসা, তাহলে তাদের সাধারণ মানুষের সাথে সংযোগ এত বিচ্ছিন্ন হয়ে গেল কেন? তৃতীয়ত, যেটা বামেদের জন্য জরুরি প্রশ্ন, যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা তুললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত বামপন্থীরা যদি মধ্যপন্থীদের সঙ্গে জোট করত, তাহলে শিবির জিতত না। অর্থাৎ মেঘমল্লার বসু যদি উম্মে খানামের সাথে জোট করত, তাহলে জিতত না। এই যে বামপন্থীদের সমস্ত সেন্টারিস্ট দল খারাপ বলে আসলে মৌলবাদীদেরকে এগিয়ে দেওয়া, সেটা কবে বন্ধ হবে? আমার একটা প্রশ্ন তো আপনার কাছে, যে সেটা হচ্ছে নেপাল কিন্তু প্রধানত হিন্দু রাষ্ট্র, সেখানে কিন্তু দুটো জিনিস বলি। সেটা হচ্ছে, প্রথমত হিন্দু রাষ্ট্রের স্বপ্নে থাকবেন না, পশুপতিনাথের মন্দিরও অ্যাটাক হয়ে গেছে। না আমি জানি, দ্বিতীয় কথা, আমরা আরএসএস কে অ্যাটাক করতে গিয়ে অনেক সময় ভুলে যাই। আপনার বাংলাদেশের জামাতের কথাটা আসতে আপনার কেন নেপালের হিন্দুটা মনে পড়লো? বলছি, বলে দিচ্ছি কোন ভোটের অঙ্কে? কোন ভোটে নিয়ে যাবেন না, না সব তৃণমূল তো ভোট ছাড়া বোঝে নাকি? একটা কথা বলতে দিন, ইসলাম কি পাকিস্তানকে এক রাখতে পেরেছিল? আমার ইসলামকে জানার দরকার নেই। বাংলাদেশ কি আলাদা হয়নি? কথা হচ্ছে ইসলাম জামাতের বিরুদ্ধে আপনি কিন্তু তখন মাইকটা নামিয়ে রেখেছিলেন। আপনি হঠাৎ জামাত নিয়ে আলোচনায় আপনি চলে গেলেন, নেপালে কিন্তু সব হিন্দু ছিল। কারণ হচ্ছে ঘটনা, পাকিস্তান তো ইসলাম, তাহলে ইসলাম কি সেখান থেকে কি বাংলাদেশ ভাগ হয়নি? সবচেয়ে বেশি আগুন তো ইসলামিক কান্ট্রিজ এর মধ্যে চলছে। মধ্যপ্রাচ্য চলছে কেন? যেটা বলতে চাইছি, মধ্যপ্রাচ্য চলছে কেন? ওরা ওদের অখণ্ড ভারতের ম্যাপ ঝেড়ে ফেলেছে। এইটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের 20 কোটি,
বাংলাদেশের 16 কোটি, এই 36 কোটির সাথে যদি ভারতবর্ষের 20 কোটি 56 কোটি মুসলিমকে সামলাতে হতো, আর যদি এই নেপালের অশান্তরা যদি ঢুকে আসতো, তাহলে কি ওরা নেহেরুর পলিসিতে ফিরে গেছে? এইটাই বক্তব্য। এইটা যদি আপনারা না বুঝতে আমি পারেন, সংবিধান থেকে যাচ্ছি, সংবিধান থেকে যাচ্ছি একটা সিম্পল প্রশ্ন, গোদা বাংলার প্রশ্ন। নেপালের এই পরিস্থিতিতে কার লাভ হলো, চীনের না আমেরিকার? চীনের না আমেরিকার, এই দুজনের মাঝখানে? হ্যাঁ। না, আমি সেভাবে দেখছি না প্রশ্নটা, আমি সেভাবে উত্তর খুঁজে পাবো না, কারণ আমার কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই, এবং এত সেনসিটিভ প্রশ্নের উত্তর দিতে গেলে যে প্রামাণ্য নথি থাকা অত্যন্ত জরুরি, অন্তত এই ডিজিটাল অবস্থায়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, এই মুহূর্তে ভারত কিন্তু একটু হলেও কি বলবো, এগিয়ে আছে, সুবিধার জায়গায় রয়েছে। সুবিধাজনক জায়গায় আছে। আমি একদম পরিষ্কার কথা এভাবে সরাসরি চলে আসি, সংঘমিত্রার কথা জের ধরে, এবং সুমন তুলে আনলে বলতে পারলাম যে আমরা যে বলতাম মার্কিন সাম্রাজ্যবাদ, সেটা অনেকে টিটকিরি খেতাম আমরা, কিন্তু এবার বোঝা যাচ্ছে কারা কি করেছে। চীনের সাম্রাজ্যবাদ নিয়ে বলুন। নির্দিষ্ট, অবশ্যই আমরা তো চীনের সমর্থক ছিলাম না, একদম 2 নম্বর যেটা আমরা বরাবর যেটা বলে এসেছি, চীন ভারতবর্ষ এবং রাশিয়া এক জায়গায় এলে মোকাবিলা করা সম্ভব হবে, সেই জায়গাটা আসছে, এবং যে জায়গাটায় দাঁড়িয়েছে আমরা ভারতবর্ষের পক্ষে আছি, আমরা ভারতের পক্ষে আছি। 2 থেকে 3 যেটা প্রথম থেকেই, কবে কথা বলছো? এটা তো আমি আজকে শুনলাম, নতুন লেটেস্ট আজকের আপডেট, যে সিপিএম বলছে আমরা ভারতের পক্ষে আছি। এটা আমাদের কাছে যে নতুন ব্রেকিং চালানো হবে, নিউজ 18 বাংলায় ব্রেকিং চলবে আজকে, যে ভারতের পক্ষে রয়েছে সিপিএম। নয়, শেষ যেটা বলছি নির্দিষ্টভাবে একদম পরিষ্কার কথা, এখানটায় যে প্রবণতার কথা সংঘমিত্রা বলে আমি স্পষ্টভাবে বলছি, যে কম বয়সী ছেলেটির কথা বারবার উঠে আসছে, সে সরাসরি ইম্পেরিয়ালিজমের কথা বলেছে, সে সরাসরি যে রাজতন্ত্র চলে যাচ্ছে সেই রাজতন্ত্রকে ফিরিয়ে আনার পক্ষে কথা বলছে। কম বয়সী স্কুলের ছেলেটি আমেরিকার উচ্চারণে কথা বলছে। স্বয়ংদা আবার মূল প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। কি মূল প্রসঙ্গ? যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যাদেরকে আপনারা আইকন করেছেন, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে এসেছি, বাংলাদেশের সময় শেষ, আমাদের আলোচনা সংক্ষিপ্ত হলো, খুবই সময় কম আমার কাছে, কিন্তু এত তর্ক বিতর্কের পরে একটা কথা আমার শেষ করব একটা কথা বলে, যে বিপ্লবের মানে সব থেকে বড় সমস্যা হলো, বিপ্লব তো হলো, এর পরের অধ্যায়টা কি হবে সেটা কিন্তু কেউ জানে না। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হলো, তারপর কি হলো? ভোট হলো না, শান্তি ফিরল না, জিনিসপত্রের দাম কমলো না, এক চরম নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশ জুড়ে, কট্টরপন্থীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। নেপালের ভবিষ্যৎ কি হবে আমাদের জানা নেই। চেষ্টা করব, আমরা বলবো, আশা করব, চেষ্টা করব না, আশা করব আমাদের প্রতিবেশীরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য।